আমাদের পশ্চিমবঙ্গে এক সময় পুরো ভারতের মধ্যে তৃতীয় বৃহত্তম জিডিপি শেয়ার ছিল। পশ্চিমবঙ্গে এক সময় মাথাপিছু আয় ছিল 127.5%, আর সেটা 70% কমে এসেছে। আমদানির দিক থেকে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ 24 নম্বরে এসে দাঁড়িয়েছে। 1947 সালে ভারতের উৎপাদন জিডিপির মধ্যে 25% শেয়ার ছিল, আর এখন সেটা দাঁড়িয়েছে 3%-এ। এরকম যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ধ্বংস হতে বেশি সময় লাগবে না। পশ্চিমবঙ্গে 1960 সালে তৃতীয় বৃহত্তম শিল্প স্থাপিত ছিল, যেখানে আজ বাংলা থেকে শিল্প শেষ হতে হতে শূন্যতায় পরিণত হয়েছে। যে পশ্চিমবঙ্গ একসময় দেশের অর্থনীতির মূল কাঠামো ছিল, সেই পশ্চিমবঙ্গ আজ ঘুমের ঘোরে পড়ে রয়েছে। এখনো সময় আছে আমাদের ঘুম থেকে জেগে ওঠার। যেখানে ভারতের সমস্ত রাজ্যগুলি ডেভেলপ হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে বাচ্চা থেকে বুড়ো মাথা পিছু 60,000 টাকা করে ঋণ রয়েছে। আপনি কখনো ভেবেছেন একটি বাচ্চা জন্ম হতেই 60,000 টাকা ঋণে পড়ে যাচ্ছে? পশ্চিমবঙ্গে এই সব সমস্যাগুলি কমার বদলে দিন দিন বেড়েই চলেছে। পশ্চিমবঙ্গে কলকাতা শহর একসময় ভারতের রাজধানী ছিল। আজ সেই কলকাতা শহরে একটাও বড় শিল্প নেই। প্রশ্ন হচ্ছে কেন আর কিভাবে আমরা এ সব কিছু হারালাম? একসময় দেশের সব থেকে বেশি চাকরি ছিল এই বাংলায়, আর এখন দেশের সব থেকে বেশি বেকার আমাদের এই বাংলায়। আমাদের বাংলা এত পিছিয়ে পড়ার পিছনে কি কারণ, চলুন বিস্তারিত জেনে নেই। পশ্চিমবাংলায় সমস্ত কিছু আছে যা একটি দেশে থাকা উচিত। উত্তরে পাহাড়, দক্ষিণে সমভূমি, মাঝখানে মালভূমি, এবং বঙ্গোপসাগরে সর্বপ্রথম পোর্ট তৈরি করা হয় বৈদেশিক বাণিজ্যের জন্য কলকাতা শহরে। গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনা অঞ্চলে আমাদের পশ্চিমবাংলার অবস্থান। কৃষি, বাণিজ্য, বস্ত্রশিল্পে বিশ্ববিখ্যাত ছিল। সুতি, রেশম, বস্ত্রশিল্পে বাংলার নাম বিশ্বের খাতায় প্রথম স্থানে ছিল। একটি দেশ বা রাজ্য বিকাশের জন্য একজন সঠিক নেতার কতটা গুরুত্ব সেটা আমাদের বোঝা উচিত। যার জন্য সব থেকে এগিয়ে থাকা পশ্চিমবঙ্গ আজ সবার নিচে চলে এসেছে। 1947 সালে দেশ স্বাধীনতার সময় সর্বপ্রথম বাংলা বিভাজন হয়। তখন দেশে কংগ্রেস সরকারের শাসন চলছিল। দেশ স্বাধীনের সময় বাংলা বিভাজন হয়, আর সেই বিভাজনে বাংলার প্রচুর ক্ষতি হয়। তার প্রভাব কিছুটা এই শিল্পগুলির উপর পড়ে। কিছু সময় পর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ রিফিউজি আমাদের পশ্চিম বাংলায় চলে আসে, কিন্তু সেটা আজও বন্ধ হয়নি। কিন্তু তখন সেটা সরকার কোন রকম ভাবে সামলে নেয়। পশ্চিমবঙ্গের জনসংখ্যা হুট করে বেড়ে যায়, কিন্তু তখনও অনেক অর্থনৈতিক দিক থেকে শক্তি সবল ছিল। নতুন নতুন শিল্প বাংলায় চালু হয়, কিন্তু বাংলার সাথে সেই সময়কার কংগ্রেস সরকার বিশাল অন্যায় করে। বাংলার শিল্প ইন্ডাস্ট্রিকে প্রমোট করা তো দূরের কথা, বরং সেটাকে ধ্বংস করতে আরম্ভ করে। উৎপাদন দ্রব্যগুলি রপ্তানির আয়ে বাংলার শেয়ার কমিয়ে দেয়। বাংলার উন্নতির জন্য যেসব অর্থ প্রদান করা দরকার, সেগুলির ক্ষেত্রে সঠিক পরিমাণ অর্থ প্রদান করা হয় না। এরপর 1952 সালে কেন্দ্র সরকার দ্য ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি নিয়ে আসে। এই পলিসি অনুযায়ী কোনো খনি থেকে কাঁচামাল নিয়ে যাওয়ার জন্য 100 কিমি দূরবর্তী স্থান অতিক্রম করতে সরকারকে যে টাকা দিতে হবে, 1000 কিমি দূরবর্তী স্থান অতিক্রম করতেও একই টাকা দিতে হবে। এই পলিসির জন্য বাংলা থেকে প্রচুর পরিমাণ শিল্পগুলি গুজরাট ও মহারাষ্ট্রে চলে যায়। বাংলার জন্য কংগ্রেস সরকার কখনোই ভাবেনি, একটার পর একটা স্টেপ নিয়ে বাংলাকে সর্বশান্ত করে দিয়েছে। সেই সময় বাংলায় 5 বার রাষ্ট্রপতির শাসন লাগু হয়। কংগ্রেসের এইসব দিককে হাতিয়ার করে বাংলায় ক্ষমতায় চলে আসে ইউনাইটেড ফ্রন্ট। বাংলায় চলে আসে কমিউনিস্ট পার্টির ক্ষমতা। তারা শ্রমিক আর কৃষকদের হয়ে কথা বলা চালু করেছিল। আদৌ কি তাতে কোনো লাভ হয়েছে? তারা শ্রমিকদের হয়ে আন্দোলন করছিল, কিন্তু একদিকে বেসরকারি শিল্পগুলিতে সরকারি বিনিয়োগ বন্ধ করে দিচ্ছিল। তাতে প্রচুর বেসরকারি শিল্প বন্ধ হয়ে যাচ্ছিল, আর শ্রমিকরা তাদের চাকরি হারাচ্ছিল। এরপর তৈরি হয় নাক্সালরা বড় বড় পুঁজিপতি ও শিল্পপতিদের লুট করা আরম্ভ করে দেয়। এসব করে তারা নাকি গরিবদের হয়ে লড়াই করছিল, বরং তাদের ভয়ে নতুন কোন শিল্প বাংলায় আসতে ভয় পেত। তাদের ভয়ে বাংলায় থাকা শিল্পগুলি অন্য রাজ্যে চলে যাচ্ছিল। 1971 সালে আবারও পশ্চিম পাকিস্তানে মুসলমানদের হাতে প্রতারিত হওয়া হিন্দুরা পশ্চিম বাংলায় চলে আসে। আবারও পশ্চিম বাংলায় জনসংখ্যা ফুলে ফেপে ওঠে। তখন থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার এ বিষয় নিয়ে কোনো রকম কোনো কথা বলেনি, বরং তাদের ভোট ব্যাংক বানিয়ে রাজনীতি করছিল। কমিউনিস্টরা শ্রমিক আন্দোলনের সময় শিল্পপতিদের সাথে যে অন্যায় অত্যাচার চালাচ্ছিল তার একটি ছোট্ট উদাহরণ হলো বিড়লা গ্রুপ অফ কোম্পানির মালিক আদিত্য বিড়লাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে জামা কাপড় খুলিয়ে নিয়ে গলায় জুতোর মালা পরিয়ে তাকে অপমান করা হয়। এর পরের দিন তিনি কলকাতা ছেড়ে মহারাষ্ট্রে চলে যান। বাংলার শ্রমিক আন্দোলনের নামে রাজনৈতিক নেতারা বাংলার শ্রমিকদের যে সর্বনাশ করছিল সেটা তারা বুঝতে পারছিল না। তখন তাদের বোঝানোর মতো কেউ ছিল না, বরং তাদের উস্কানি দিচ্ছিল। যে শিল্পগুলিকে বাংলা থেকে তাড়িয়ে দেওয়া হয়, রাজস্থান ও গুজরাটে গিয়ে বাংলার শ্রমিকরা সেই শিল্পগুলিতে শ্রম দেওয়া চালু করে। 1991 সালে বাংলাকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেয়, কিন্তু রাজ্যের নেতাই যদি অপদার্থ হয় তাহলে কিভাবে রাজ্যের উন্নতি হবে?
অনেক ফরেনার শিল্পপতি বাংলায় ইনভেস্ট করতে চাইছিল। ফরেনারের এক কোম্পানিকে আমাদের কুখ্যাত জ্যোতি বসু বলেন যে রাজ্যে কম্পিউটার আসলে নাকি শ্রমিকদের চাকরি থাকবে না। আর আজ সেই কোম্পানি ব্যাঙ্গালোরে বিশাল বড় আইটি হাব তৈরি করে ফেলেছে, আর সেখানে বাংলা থেকে মানুষ গিয়ে চাকরি করত। এরপরেও আবারও বাংলাকে সুযোগ দেওয়া হয়। রতন টাটা ঘোষণা করে পশ্চিমবাংলায় টাটা ন্যানো কোম্পানি স্থাপন করবেন। তখন বাংলার মুখ্যমন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে সিঙ্গুরে 1000 একর জমি প্রদান করে। কিন্তু তখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সব জমি প্রদানকারী মানুষদের ভুলভাল বুঝিয়ে বিরাট এক আন্দোলন চালু করে। টাটা কোম্পানি এটাও ঘোষণা করেন যে জমি প্রদানকারীদের একটি করে চাকরিও দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের জন্য অমরণ অনশনে বসেছিলেন। তারপর টাটা গোষ্ঠী সিঙ্গুর থেকে চলে যায় এবং গুজরাটে এই টাটা গোষ্ঠীকে নরেন্দ্র মোদী স্বাগত জানায়। আজ গুজরাট মোট গাড়ি বিক্রি করে 47,000 কোটি টাকা বার্ষিক ইনকাম করে। টাটা গোষ্ঠীকে তাড়িয়ে বাংলার মানুষের তো কোনো লাভ হয়নি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক লাভ হয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি টিএমসি বাংলায় ক্ষমতায় চলে আসে, যা আজও ক্ষমতায় চলছে। 2011 সালে ক্ষমতা আসার পর শিল্পক্ষেত্রে যেসব সমস্যা ছিল সেগুলি সমাধান করার কোনো চেষ্টা করেননি, বরং নতুন এক শিল্পের আবিষ্কার করেছেন, সেটা হলো দুর্নীতি। দুর্নীতিতে গোটা বাংলা পড়ে গেছে। বেকারের সংখ্যা চরমে পৌঁছে গেছে। বাংলায় 8,000 টাকার যে চাকরি করানো হয়, বাইরের রাজ্যে সে কাজ 40 থেকে 45,000 টাকা। সরকার বেকারদের সমস্যা সমাধান নিয়ে কোনো রকম কোনো চিন্তা ভাবনা করেনি। চিন্তা শুধু নিজের গদি কিভাবে বাঁচাবে। গদি বাঁচানোর নামে ধর্ম নিয়ে লড়াচ্ছে। আর 1971 থেকে যে বাংলাদেশি অনুপ্রবেশদের নিয়ে রাজনীতি চলছিল, আজও সেটাই চলছে। তাহলে পরিবর্তন কোথায় হলো সেটা বোঝান একটু। আর বুঝুন, যে বাংলায় এত দেশপ্রেমী ছিল, সে বাংলায় এরা কারা। যে বাংলাকে নিয়ে পুরো বিশ্ব গর্ব করত, আজ বাঙালি হয়ে বাংলাকে নিয়ে গর্ব করতে লজ্জা বোধ হয়। আমরা যদি সত্যি পশ্চিম বাংলার মাটিকে ভালোবাসি, তাহলে এখনো সময় আছে সবকিছু ঠিক করে নেওয়ার। দুর্নীতি সইতে সইতে যাতে মানুষ অনাহারে বাংলা ছাড়তে বাধ্য না হয়। মানুষ জিরো থেকে হিরো হয়, বাংলা হিরো থেকে জিরো হচ্ছে। আপনি যে পার্টি করেন না কেন, একটু ভাববেন, বাংলার কিছু হলে তার প্রভাব পড়বে আপনার আমার মতো সাধারণ মানুষের উপর।